প্রতি বছর পুজোর আগে এই শান্তিনিকেতনে এক অন্য স্বাদের মেলা হয়, যার নাম আনন্দবাজার। এই আনন্দবাজারের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 1915 সালের 15ই এপ্রিল, অর্থাৎ নববর্ষের দিনে। এখন পুজোর ছুটির প্রাকলগ্নে শারদোৎসবের নাটকের পালা শেষ হলে পরের দিন মহালয়ার পুণ্যতিথিতে গৌর প্রাঙ্গণে বসে এই মেলা। মাত্র কয়েক ঘন্টার মেলা, কিন্তু তার প্রস্তুতি পর্ব চলে বেশ কিছুদিন ধরে। ছাত্রছাত্রীরা নানান রকমের জিনিসপত্রের দোকান দেয়, বিভিন্ন বৈচিত্র্যময় উপকরণ এই মেলায় বিক্রি করা হয়। সাধারণ মূল্যের থেকে অনেক গুণ বেশি দামে এই উপকরণ বিক্রি করা হয় এবং এর লভ্যাংশের সবটাই বিশ্বভারতী দরিদ্র ভাণ্ডার সেবা শাখার তহবিলে জমা করা হয়। ক্রেতা বিক্রেতা সবাইকেই শান্তিনিকেতনের ভাবনা ও আদর্শের মতোই এই মেলা এক মিলন মন্ত্রে দীক্ষিত হবার সুযোগ করে দেয়। स्टूडेंट्स ने बहुत एफर्ट्स लगाए हैं। दिस इज़ माई 5th टाइम। मैं 5 साल से इधर हूँ। हर साल मैं ये मिस नहीं करती हूँ और हम लोग ऑर्गेनाइज करते हैं बच्चों के साथ मिलके, और बच्चे बहुत एफर्ट्स लगाते हैं और जो भी यहाँ का जितना भी वो एक्स्ट्रा कमाई होते हैं वो आश्रम में दान में चले जाते हैं। সঙ্গীত ভবন থেকে বলছি, 3rd ইয়ারের স্টুডেন্ট, রবীন্দ্রসঙ্গীত বিভাগের। তো আমরা এখানে আজকে রেখেছি জুয়েলারি, হ্যান্ডক্রাফট, অক্সিডাইজড আর ক্লের ম্যাটেরিয়ালের জুয়েলারিগুলো রেখেছি। কিছু সুন্দর সুন্দর মিরর ওয়ার্কও রেখেছি। আনন্দবাজার আমাদের কাছে একটা নস্টালজিয়া, তাই প্রত্যেক বছরই আমাদের ফিরে ফিরে আনে এখানে। বহু বছর আসি তো, মেয়েরা এখানে পড়াশুনো করেছে ছোট থেকে, পাঠভবন, এইটা একটা আলাদা আমাদের আনন্দ আর কি। খুব সুন্দর, মানে এটা মানে বহুদিনকার স্মৃতি বিজড়িত আমাদের একটা অভিজ্ঞতা, তো সেটা নিয়েই চলছে। সকাল থেকেই আনন্দে আছি। আমরা পাঠভবনের ছাত্রী। আমাদের এই দোকানটির নাম হুকোমুকো হ্যাংলা। আমরা সকলে এখানে দোকান করি এবং দোকানে যে টাকা উপার্জন করি সেটি সেবা বিভাগে দিই। আমরা ম্যাথস ডিপার্টমেন্ট থেকে, আর আমাদের ম্যাথস ডিপার্টমেন্টের উপর বেস করেই আমরা আমাদের খাবারের নামও রেখেছি। রাশিয়ান জুস হবে, সেটা হচ্ছে তারপুর। তো ভালো বেচা কেনা হচ্ছে, ভালো লাগছে আমাদের।
প্রচলিত পুজো প্রস্তুতি ছাড়াও কবিগুরু শান্তিনিকেতন কিন্তু অপেক্ষা করে থাকে আরেকটি আগমনী বার্তার জন্য। তার নাম আনন্দবাজার। আনন্দবাজার শারদীয় উৎসবের সূচনা করে দেয়। আপনি যখন ছাত্রাবস্থায় ছিলেন তখনও সেরকম ছিল, এখনও কেমন মনে হয়? হ্যাঁ, ছাত্রাবস্থায় আমি আনন্দমেলা আনন্দবাজারে এসে এনজয় করেছি। তখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, আর তখন স্টলও লাগাতাম। এখন উপাচার্য হয়ে একটা স্টলে ঘোরার একটা সুযোগ পাওয়া গেছে। এখনও ঘুরিনি, 2-4টে স্টলে ঘুরলাম, 2-4টে জায়গাতে। তবে আজকের এই দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। আনন্দ উৎসব, আনন্দবাজার এবং পুজোর যে একটা সিগন্যাল চলে এসছে, ঢাকের আওয়াজটা শুনলাম, ঢাকের আওয়াজ মানেই পুজো চলে এসছে। আমাদের এইটা একটা বিশেষ দিন, এটা আমরা ভালোভাবেই উপভোগ করি। এবং সবথেকে বড় হচ্ছে এই অনুষ্ঠানটা, এটা একটা অনুষ্ঠান আমরা বলি না, এটা একটা মিলনের একটা পর্ব। মিলনের পর্ব, মিলন হচ্ছে যে আপনার ছাত্রছাত্রীরা এখানে স্টল দিচ্ছে, তাতে নিজেদের শিল্পকর্মর যে ওদের প্রতিভা সেটা সাজানো হয়েছে। খাবারের দোকান আছে, বই অনেক বিক্রি হচ্ছে, অনেক বই লিখেছে সেগুলো বিক্রি হচ্ছে। তাছাড়া নিজের অনেক কিছু ব্যাপার আছে যেগুলো বিক্রি হচ্ছে। ফুল দিয়ে অনেক কিছু সাজিয়েছে যেগুলো হচ্ছে, তার সঙ্গে খাওয়া দাওয়ার যে রাওয়াজ। যেটা আর একটা জিনিস যেটা আনন্দবাজারের সবথেকে ঐতিহ্য, যেটা প্রাক্তনী, তারা একটা পুরনো জায়গার ফিরে আসার একটা সুযোগ, এবং তারা এই আজকের দিনে এই ভিড়ের মধ্যে তাদের পুরনো বন্ধুদের খুঁজে পাওয়ার একটা যে প্রচেষ্টা করে, খুঁজে পাওয়ার পরে তাদের সঙ্গে গলা মিলিয়ে একটা আনন্দের একটা ধারা বয়ে চলে। কবিগুরু রবীন্দ্রনাথের যে সৃষ্টি, এই আনন্দবাজার বলুন, শারদোৎসব বলুন, এইটা আমরা ঠিক যেন এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি। এই আনন্দবাজারই কিন্তু লাল মাটির বীরভূমে দেবী দুর্গার আগমনীর প্রদীপ জ্বালানো। এরপরেই পুরো দমে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি, মানুষ মেতে ওঠে উৎসবের বলে। পদ্ম ফুল ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। শাস্ত্রমতে দেবীর পুজোয় 108টি পদ্ম অর্পণের প্রথা রয়েছে। সেই কারণেই দুর্গোৎসবের আগে পদ্ম ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণে। এই চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পদ্ম চাষিরা। বর্তমানে পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় পদ্মের চাহিদা আকাশ ছোঁয়া। অথচ পদ্ম চাষের জন্য প্রয়োজনীয় জলাশয়ের অভাবে সমস্যায় পড়েন চাষিরা। তাদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে গেছে এটি। দুর্গাপুজোয় পদ্মের যোগান নিশ্চিত করতে কয়েক মাস আগে থেকেই কাজে নেমে পড়েন চাষিরা। ভোরবেলা পুকুরে নেমে পদ্ম তুলে তা বিশেষ ভাণ্ডারে মজুত করা হয়। পুজোর আগে সেই ফুলগুলো স্টোর থেকে বের করে যেখানে পদ্ম ফুলের দাম তুলনামূলক বেশি সেখানে পাঠানো হয়। বোলপুরের সুরিপাড়ার পদ্ম চাষি যোগানন্দ বালা জানালেন, এখন চাহিদা মোটামুটি আছে, খুব ভালো নয়, এভেলেবেলে আছে আমদানি, বাজারটাও খুব ভালো নেই। বর্তমানে 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা বিক্রি হচ্ছে। আপনারা কিভাবে ফুলগুলো তোলেন এবং কিভাবে সেগুলোকে রপ্তানি করেন? আমরা ডালায় করে তুলি, টাটকা বিক্রি করে দিই, বাজার খারাপ হলে টাটকা বিক্রি করে দিই। এখন পুজোর টাইমে এগুলো স্টোর করি। সেটা কোথায় রাখেন? স্টোরে, ভেদিয়া গুসকরা আছে, বোলপুরে আছে, হাওড়ায় আছে, যার যেখানে সুবিধা হয় সে সেখানে রাখে। এভাবেই বছরের পর বছর পদ্ম চাষ করে যাচ্ছেন তিনি। তাঁর তোলা পদ্ম ফুল পৌঁছে যাচ্ছে নানান পুজো মণ্ডপে, যেখানে দেবী দুর্গাকে অর্পণে সেই ফুল হয়ে উঠছে অপরিহার্য। বাড়ির পুজো বলতেই বোলপুরে সর্বপ্রথম নাম উঠে আসে সুরুল জমিদার বাড়ির পুজো। বীরভূমের সুরুল গ্রামের ঐতিহ্যবাহী জমিদার পরিবার একসময় ব্যবসা বাণিজ্য, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করেছিল। অষ্টাদশ শতাব্দীর গোড়ায় এই পরিবারের উত্থান হয়। এই পরিবারের দুর্গাপুজো বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বনেদি পরিবারের পুজো হিসেবে
পরিগণিত হয়। সেই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি মেনে আজও একইভাবে দুর্গাপুজো হয়ে আসছে সুরুলের জমিদার বাড়িতে। এই বাড়ির ইতিহাস নিয়ে বিস্তারিত জানালেন সুরুল সরকার বাড়ির নবমতম পুরুষ শরদিন্দু সরকার। আমাদের এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয় প্রায় অষ্টাদশ শতকের প্রথমার্ধে। আমাদের আদিপুরুষ ভরতচন্দ্র সরকার নীলপুর গ্রাম থেকে এসেছিলেন গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের কাছে ঠাকুরের সেবার উদ্দেশ্যে। তিনি ছিলেন নিঃসন্তান। সেই মনোকষ্ট নিয়ে গুরুদেবের কাছে ব্যাখ্যা করেন এবং ঠিক করেছিলেন তিনি কাশীবাসী হবেন। কিন্তু গুরুদেব বলেন, কিছুদিন এখানে শ্যামচাঁদ হচ্ছে আমাদের পূজ্য দেবতা, সেই শ্যামচাঁদের সেবা করো, তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। এক অভিনব উদ্যোগ সুরুল রিড সেন্টার ও সুরুল স্বাস্থ্য সমিতির। সমিতিতে যে মহিলারা কাজ করেন বা কাজ শেখেন তাদের হাতের তৈরি কাজ নিয়ে একটি বিক্রয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানো হয়। সকলে প্রদর্শনী দেখে অভিভূত হয়ে পড়ে। সমিতির মহিলাদের বিভিন্ন জামা কাপড়ও কেনেন অনেকে। মানুষ আসে, এইটা পরিচিতিটা বাড়ে, আমাদের আরও মেয়েরা এই পরিচিতির সাথে সাথে আরও মেয়েরা যাতে কাজের উৎসাহ বাড়ে, তাদের মেয়েদের হাতের কাজ যেন আমাদের 5টা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। যেরকম বাইরে থেকে 5 জন আসছে, এসে দেখছে, ভালো লাগছে, তারা কেনাকাটি করছে। পুজোর মরশুমে কেনাকাটিটা বেশি করছে এবং টুকিটাকি সারা বছর যেটা লাগে সেটাও এখানে পাওয়া যাচ্ছে এবং খুবই স্বল্প মূল্যের মধ্যেই রাখা হয়েছে। বোলপুর দেবেন্দ্রগঞ্জ ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো এবার 77 বছর। বিভিন্ন সময় নতুনত্বের ছোঁয়া লেগেছে এই পুজো মণ্ডপে। তবে এবছর সাধারণভাবেই পুজো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। বোলপুরের আকর্ষণীয় পুজো হিসেবে নাম উঠে আসে বোলপুর জামবনি সার্বজনীন দুর্গাপুজো সমিতির নাম। প্রতি বছরই বোলপুরের মানুষকে নানান চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। এবছরেও অন্যথা হয়নি। এবছর তাদের থিম ভারতের ইতিহাস, ডাকঘর। ভারতীয় ডাক বিভাগকে সম্মান জানাতে এবং ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ পুজো কমিটি। বোলপুর কাছারিপট্টি যুব সম্প্রদায়ের দুর্গাপুজো এবছর 61 বছরে পদার্পণ করল। প্রতি বছরই তাদের পুজো মণ্ডপ জুড়ে গড়ে ওঠে নানান থিম। এবছরও তার অন্যথা হয়নি। এবছরই তাদের থিম সেফ ড্রাইভ সেভ লাইফ। মূলত তাদের থিমের মাধ্যমে মানুষকে সচেতন করে। বোলপুরের পাড়ায় পাড়ায় পুজো হলেও রেল ময়দানের মা দুর্গাকে দর্শন করতে সকলেই যান, কারণ মা যে মনস্কামনা পূরণ করেন। বোলপুর রেল ময়দানের দুর্গাপুজোকে অনেকে বড় মা বলে ডাকেন, তাই বড় মা নামেই পরিচিত এই পুজো এবছর 93 বছরে পা দিল। বিগত 30 বছর ধরে এই পুজো পরিচালনা করে আসছেন বোলপুর ব্যবসায়ী সমিতি। এত বড় উচ্চতার প্রতিমা হয়তো আর বোলপুরে কোথাও হয় না। প্রতিমার হাতে সব অস্ত্র রূপোর। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে রেল ময়দান জুড়ে বসে ছোট্ট একটি মেলা। এবছর মণ্ডপ জুড়ে নবদুর্গা থিম থাকবে। বোলপুর মিশন কম্পাউন্ড বোলপুর অ্যাথলেটিক কালচার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর থিম রার বাংলার ঐতিহ্য টেরাকোটা। মণ্ডপ জুড়ে টেরাকোটার বিভিন্ন কাজের দেখা মিলবে। এই বছরের পুজোটাকে আমরা ভাবছি একটু রার বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেইটাকে ফুটিয়ে তোলার জন্য। ধরুন রার বাংলা ঐতিহ্য বলতে গেলে আমরা জানি ছৌ নৃত্য, আমরা জানি টেরাকোটার কাজ। আজকে সেই লাল মাটির টেরাকোটার রার বাংলার যেগুলো থাকে সেই টেরাকোটার কাজ নিয়ে
এবারে আমাদের দুর্গাপুজোর মেন ব্যাপারটা হচ্ছে ছোটবেলার নেশা আজও কাটেনি। মাটি দিয়ে প্রতিমা গড়ার নেশাতেই জীবন কেটেছে লাইক বাজারের প্রতিমা শিল্পী গোকুল আনন্দ পালের। বয়সের ভার, শারীরিক অসুস্থতা কিছুই দমাতে পারেনি তাকে। আজও সারা বছর ব্যস্ত থাকেন প্রতিমা তৈরির কাজে। গোকুলবাবুর কথায় দুর্গাপুজোতে এই কারখানার ব্যস্ততা থাকে তুঙ্গে। এক মরশুমে 50টিরও বেশি প্রতিমা তৈরি হয় এখানে। শুধু বোলপুর নয়, বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রতিমা যায় তাঁদের কারখানা থেকেই। তবে গোকুলবাবুর অভিজ্ঞতায় সময় অনেক বদলেছে। প্রতিমার রং ও সাজসজ্জায় এসেছে নতুনত্ব, দামও বেড়েছে বহুগুণ। ফলে শ্রম যেমন বেড়েছে তেমনি এসেছে চ্যালেঞ্জও। তবুও দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি তিনি। আজও পরিবারের সকলের সঙ্গে হাত লাগিয়ে গড়ে চলেছেন মূর্তি। এই দুর্গা ঠাকুর পুরোই সাজসাই লোক দিয়ে আমার ঠাকুর আরম্ভ করেছি চৈত্র মাস থেকে। এ তো হবেই, তারপর কালী আছে, কালী আবার আরও কষ্ট। সেই বলে আলার উপরে জ্বালা ধরানো, কালী হলো আলার উপরে জ্বালা ধরানোর কাজ। সে বিশাল কষ্ট। ওই 15 দিনের মধ্যে তখন হোলনে ঠোলনে কাজ করতে হবে। থেমে থাকার কোনো জায়গা না না, আমার কোনো আমাদের হের নাই, সমানে চলবে। বোলপুর স্কুল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৭৯ বছরে। এবার তাদের থিম বৃষ্টি থাকুক সৃষ্টিতে। হস্তশিল্পীদের কাজ দিয়ে গড়ে উঠছে এই পুজো মণ্ডপ। মূলত পরিবেশ বান্ধব পূজা মণ্ডপ। মণ্ডপে জায়গা পেয়েছে কুটির ও হস্তশিল্পী। মণ্ডপের দেওয়াল জুড়ে থাকবে পটচিত্রের ছোঁয়া। আমরা শুধুমাত্র পুজো ছাড়াও যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে একসঙ্গে বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের যে কাজ সেগুলো করতে চলেছি এবং সেগুলোকে অবশ্যই লোকাঙ্গিকের মধ্যে নিয়ে আমরা এগোতে চলেছি। আমরা ভেবেছি যে একটা এক্সিবিশন হোক। আমরা চেয়েছি যে আগামী প্রজন্ম যেসব ডাইং আর্ট ফর্মগুলো আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো লুপ্ত প্রায়, কীভাবে তাদের সেগুলো তৈরি হচ্ছে সেই সম্বন্ধে যে আগ্রহটাকে জন্মাবার একটা প্রয়াস আমাদের তরফ থেকে রয়েছে। স্কুল বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি সবসময় চেয়ে এসছে যে লোকাঙ্গিকের সঙ্গে যুক্ত থাকতে, শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে। বোলপুর ত্রিশূলাপট্টি দুর্গামাতা ক্লাবের দুর্গাপুজো ৭২ বছরে পদার্পণ করে। এবছর পুজোর থিম বাংলার ঐতিহ্য। এই মণ্ডপ গড়তে ব্যবহার করা হচ্ছে বাঁশ, খলপা, টেরাকোটা, কুলো এবং ধামা। বোলপুরের একটা পুরনো পুজো এবং এই পুজোর একটা আলাদা ট্র্যাডিশন আছে, ঐতিহ্য আছে। এবং আমরা 50 বছর যখন পূর্তি করেছিলাম, আজ থেকে ধরুন 23 বছর আগে, তখন থেকে এই পুজোর গরিমাটা অনেক পাল্টে গেছে। এখন কম্পিটিশনের মধ্যে আমরা চলে গেছি। নীল আকাশ, কাশফুল, শিউলির চেনা উপমা ছাড়িয়ে পুজো কি এগোচ্ছে এক নতুন ভাষার দিকে? তবে পুজোর আগমনী বার্তা কিন্তু রয়ে গেছে আগের মতোই। মন ভোলানো, আশা জাগানো, খুশির মৃদু পবনে ভেসে যাওয়ার আরেক নামই বোধহয় পুজোর প্রস্তুতি। আসুন প্রাক পুজোর কিছু প্রস্তুতি ও বিষয় একটু দেখে নেওয়া যাক। বর্ধমানেও শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি, আর তা চলছে জোর কদমে। বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি পুজো এবারের ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম মায়াজাল। লোহার কাঠামোর উপর শুধুমাত্র মশারির ফিতে দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ সজ্জা। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পূজা এবারে ৪৪তম বর্ষে পড়েছে। থিম রামায়ণ।
মহাকাব্যের ঘটনা তুলে ধরা হচ্ছে মণ্ডপ সজ্জায়। বাঁশ, কাঠ, হোগলা পাতা, বিভিন্ন ফলের বীজ, পাথর ইত্যাদির ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরিতে। বিবেকানন্দ সেবক সংঘের পুজো এবারে ২১ বছরে পড়েছে। থিম লক্ষ্যভেদ। বড় হওয়ার মধ্যে মানুষ কিছু লক্ষ্য নিয়ে চলে, সময়কে সাথে করে কিভাবে লক্ষ্যের দিকে পৌঁছানো যায় তাই তুলে ধরা হয়েছে। এখানকার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা এবারেও দর্শকদের নজর কাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা। গ্রাম বাংলার দুর্গাপুজোর আনন্দ যেন প্রতি বছর আরও বেগবান হয়ে ফিরে আসে। এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং মানুষের মিলন মেলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ। সেই ধারাবাহিকতায় এবছর পানুহাট আদর্শপল্লী অ্যাথলেটিক ক্লাব তাদের পুজোর ৭০তম বর্ষপূর্তি উদযাপন করছে এক অনন্য আঙ্গিকে। এবারে থিম হিসেবে নির্বাচিত হয়েছে বদ্রীনাথ মন্দির, যা মণ্ডপের নির্মাণে ফুটে উঠেছে কাটোয়ার সোদপুরের দক্ষ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায়। বর্ষার রেশ এখনো কিছুটা রয়েছে, আর সেই বর্ষার মেঘের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে শরতের নীল আকাশ। পথে ঘাটে দেখা যাচ্ছে কাশফুলের সমাহার, আর এগুলোই বলে দিচ্ছে মায়ের আগমনী বার্তা। আগামী দুর্গাপুজোকে সামনে রেখে কাটোয়ার নবোদয় সংঘ সক্রিয়ভাবে প্রস্তুতি শুরু করেছে। এবছরের পুজোর ৩৭তম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে এই ক্লাব। বিশেষভাবে এবারের পুজোর থিম হিসেবে মনোনীত হয়েছে বিখ্যাত রামেশ্বরম মন্দিরের আর্কিটেকচার, যা ইতিমধ্যে প্রতিটি কারিগরের পরিশ্রমে মণ্ডপে ফুটে উঠতে শুরু করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবারের প্যান্ডেল নির্মাণে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক মুক্ত নির্মাণ সামগ্রী ও পুনঃব্যবহারযোগ্য উপকরণ দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। এই উদ্যোগ কাটোয়া অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার মিশেল হিসেবে প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার অন্যতম সেরা দুর্গাপুজোর মধ্যে অন্যতম হল কাটোয়ার ননগরের সবুজ সংঘের দুর্গাপুজো। প্রতি বছর এই পুজো জেলায় সেরা পুজোর তালিকায় স্থান পায় এবং একাধিক পুরস্কার অর্জন করে। এবারের পুজোতে বিশেষ স্থান অধিকার করছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা, নো চাইল্ড ম্যারেজ। ২৬তম বর্ষে পদার্পণ করতে চলা এই পুজোর থিমের লক্ষ্য স্পষ্ট, সমাজে ছড়িয়ে থাকা বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তবে এবারের প্রস্তুতিতে এসেছে বড় চ্যালেঞ্জ। আবহাওয়ার খামখেয়ালিপনা ও অকালের বৃষ্টির কারণে অনেক কাজেই বিলম্ব হচ্ছে। মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ সাজানোর দায়িত্বে থাকায় ডেকোরেটররা এই কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত পরিশ্রম করছেন। মুর্শিদাবাদ শুধু পুরনো নবাবী রাজত্বের কথাই বলে না, বলে বাঙালির প্রিয় উৎসব পুজোর কথাও। বেশ কয়েকটি প্রাচীন পুজো রয়েছে মুর্শিদাবাদ জেলায়, আর আছে মুর্শিদাবাদের অপূর্ব সুতির কাপড়ের সম্ভার এবং সিল্ক। কি নতুন নকশায় বাজার ভরছে তারা, কি ভাবনায় দর্শককে চমকে দিতে সাজানো হচ্ছে বারোয়ারি পুজোগুলো, একটু দেখে নেওয়া যাক। পুজোর বিকিকিনি জমে উঠেছে বাজারেও। রেডিমেড পোশাকের ভিড়ে
সিল্ক, খাদির তালুক মুর্শিদাবাদের হস্তচালিত তাঁতের তৈরি মসলিন, বালুচরী, গরদ, তসরের চাহিদা এই পুজোতেও অকৃত্রিম। ক্রেতাদের চাহিদায় বালুচরীর সমৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তেমনি মসলিন থেকে শুরু করে কাঁথা স্টিচ, মুর্শিদাবাদ সিল্ক, তসরের চাহিদাও ঊর্ধ্বমুখী। সিল্কটাই খুব পছন্দ করি, কারণ অন্য শাড়ি ওইসব ওই সিনথেটিক আমি ওইসব পছন্দ করি না। সিল্ক এমন জিনিস, একটা গর্জাস, যেখানে যাব, অকেশনে যায়, যেখানেই যায়, সবাই বলে একটা শাড়ি পরেছে, সে যেমনই হোক, খারাপ হোক, কম দামের হোক না কেন। জেলার চক ইসলামপুর, রঘুনাথগঞ্জের মির্জাপুর, সালারের টিঙ্গা থেকে হস্তচালিত তাঁতে উৎপাদিত শাড়ির সম্ভার নিয়ে গড়ে উঠেছে মসলিন তীর্থ। জেলার মানুষ ছাড়াও পর্যটনের টানে আসা ভিন জেলা, ভিন রাজ্যের মানুষও ঢুঁ মারেন সিল্ক খাদির এই আকরে। একসময় নবাব মুর্শিদ কুলি খাঁর পৃষ্ঠপোষকতায় জিয়াগঞ্জের বালুচরে গড়ে ওঠে বস্ত্র বয়ন নগরী। সেখানকার শিল্পীদের তাঁতের বুননে আর হাতের নিপুণ নকশার গুণে কালজয়ী হয়ে ওঠে বালুচরী। অন্যদিকে একই সময় জগৎজোড়া খ্যাতি পায় মসলিন। অন্যদিকে বাঙালি জীবনে উৎসবে অনুষ্ঠানের অঙ্গ হয়ে দাঁড়ায় গরদ, তসর ও মটকার শাড়ি। মুর্শিদাবাদ সিল্কও কদর পেয়েছে তার বৈচিত্র্যময় রং ও বিভিন্নতায়। তাই এই পুজোতে মুর্শিদাবাদ সিল্ক ধরে রেখেছে তার ঐতিহ্য। খাদির যে সমস্ত শাড়ি আছে বা রেডিমেড আছে, তার উপরে যে নতুন কালেকশন আছে তার উপর 25% ছাড়। আর আমাদের যেটা পুরনো প্রোডাক্ট আছে, যেগুলো শাড়ি বা কুর্তি বা ছেলেদের জামা টামা যেগুলো আছে, সেগুলোতে 60% পর্যন্ত ছাড় রয়েছে। তাছাড়া খাদিতে আপনার অ্যাকচুয়ালি মেটেরিয়ালটা পাবেন খাদি। এবার পুজোতে কেনাকাটা ভালোই হচ্ছে। পরতে আমার নিজের খুব ভালো লাগে, আর এইসব শাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি অতটা পছন্দ করি না। আমার নিজের পরতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কলাক্ষেত্র বলে একটা শাড়ি বেরিয়েছে আমাদের সিল্কের উপরে, কলাক্ষেত্র ডিমান্ডটা আপনার রয়েছে। আর যেটাকে বিষ্ণুপুরি কাতান বলছে আর কি, যে আমরা যেটা বলি আসল কথা, যেমন আমরা ওই গরদ থানের উপরে যে প্রিন্ট হয় এবং সব ফিনিশ 4 ply টুইস্টেড, ওই শাড়িটার আপনার ডিমান্ডটা বেশি আমাদের। আশ্বিনের আগমনেই উৎসব উন্মুখ মুর্শিদাবাদের মানুষ। সমাগত শারদিয়া বলছে মন কেমন বাতাস। মুর্শিদাবাদ জেলা জুড়ে শতাধিক পুজোর আয়োজন হয় প্রতি বছর। তার মধ্যে অন্যতম বহরমপুর বাবুলবোনা সার্বজনীন দুর্গাপূজা। ৬৭তম বর্ষে এবারে তাদের ভাবনা রাজস্থানের হাওয়া মহল। ব্যস্ততম শহরের জনবহুল এলাকার পুজো বহরমপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছরের পুজো ৬৬তম বর্ষে পদার্পণ করেছে। খাগড়া হরিবাবুর ঢালের পুজো নামে সুখ্যাত এই পুজোর এবারের থিমে এক অভিনব চিন্তাভাবনা নিয়ে এসেছে এই পুজো কমিটি। এবারের থিম নবগ্রহ মন্দির, আর এই আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। এটা সুব্রত স্বামী একজন ছিলেন, তিনি জৈন মারোয়ারি সম্প্রদায়ভুক্ত। সেই মন্দিরের আদলে এটা আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে।
গিরিবরের উমাকে নিয়ে আসার আকুতি যেন বাঙালির দুর্গাপুজোর শেকড়ে রয়ে গেছে। তাই ঘরের দুয়ারে আঁকা হয় পদ্ম আসন, তিলে তিলে গড়ে তোলা হয় 5টি দিনের কল্পনার রাজ্য। আনন্দময় ভুবন খেলা করে চারিদিকে। পুজো আসছে, তার প্রস্তুতিও চলছে, তারই কিছু ঝলক রইল। আগাম শারদ শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই।